আচ্ছা, কোনো ডিজাইন দেখে কি কখনো মনে হয়েছে, বাহ, সব কিছু কি দারুণভাবে মিলে গেছে? মানে কেন কিছু ডিজাইন দেখতে এত ভালো লাগে, আবার কিছু একদমই ভালো লাগে না? এর পেছনে কিন্তু একটা সিক্রেট ল্যাঙ্গুয়েজ কাজ করে। ডিজাইনের সেই গোপন ভাষাই হল কম্পোজিশন আর লেআউট। এই যে স্ক্রিনে এতগুলো ডিজাইন দেখা যাচ্ছে, একটা ওয়েবসাইটের পেজ, একটা ম্যাগাজিনের কভার, আবার একটা আর্টওয়ার্ক, আপাত দৃষ্টিতে তো কোনো মিল নেই, তাই না? কিন্তু এদের সবাইকে এক সুতোয় বাঁধে একটা জিনিস, আর সেটা হলো কম্পোজিশন আর লেআউটের কিছু মূলনীতি। চলুন আজ এই রহস্যটাই একটু খোলাসা করা যাক। দেখুন, ডিজাইন কিন্তু শুধু এখানে ওখানে কয়েকটা ছবি আর টেক্সট বসিয়ে দেওয়া নয়, একদমই না। এটা অনেকটা একটা ভিজুয়াল গল্প বলার মতো। আর সেই গল্পের প্রত্যেকটা চরিত্র, মানে প্রত্যেকটা এলিমেন্টকে খুব যত্ন করে সাজাতে হয়। তো কম্পোজিশন জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা হলো একটা ডিজাইনের ফিল বা তার ভেতরের গল্পটা। মানে ডিজাইনের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা রঙের একটা উদ্দেশ্য আছে। আর এই কম্পোজিশনই ঠিক করে দেয় ডিজাইনটা আমাদের মনে একটা শান্ত, নাকি একটা এনার্জেটিক, নাকি একটা গম্ভীর ভাব তৈরি করবে। আচ্ছা, তাহলে চলুন আর একটু গভীরে যাই। দেখি তো এই কম্পোজিশনের বিভিন্ন ধরন কি কি হতে পারে, আর সেগুলো কিভাবে একটা ডিজাইনের মুড পুরোপুরি পাল্টে দিতে পারে। স্ক্রিনে দেখি একটু তাকান। বাঁদিকের ছবিটা দেখুন, একদম সিমেট্রিক্যাল বা প্রতিসম, সবকিছু যেন আয়নার মতো সমান দুই ভাগে ভাগ করা। এটা দেখলেই একটা শান্ত, স্টেবল অনুভূতি হয়, তাই না? আর ডান দিকেরটা, ওটা হলো এই সিমেট্রিক্যাল বা অপ্রতিসম। দেখুন কি দারুণ একটা মুভমেন্ট বা গতি আছে ডিজাইনটায়। এটা ডিজাইনটাকে অনেক বেশি ডাইনামিক আর মডার্ন করে তুলেছে। ব্যাপারটা আরও সহজে বোঝা যাবে যদি আমরা দুটো বড় ব্র্যান্ডের কথা ভাবি, যেমন অ্যাপল। তাদের প্রোডাক্ট পেজগুলো খেয়াল করলে দেখা যাবে সবকিছু কি সুন্দর, সিমেট্রিক্যাল, ব্যালেন্সড, একটা শান্ত পরিচ্ছন্ন ভাব। আর অন্যদিকে নাইকির অ্যাডগুলো, সেখানে কিন্তু ডাইনামিক এসিমেট্রিক্যাল লেআউট ব্যবহার করা হয়। কারণ নাইকি মানেই তো হলো এনার্জি, মুভমেন্ট আর অ্যাকশন। এবার এই ছবিটার দিকে দেখুন তো, চোখটা কি ফ্রেমের বাইরে যাচ্ছে? যাচ্ছে না, তাই তো। সবকিছু যেন ফ্রেমের ভেতরেই একটা সম্পূর্ণ জগৎ তৈরি করেছে। একেই বলে ক্লোজড কম্পোজিশন। এখানে ডিজাইনারের মূল উদ্দেশ্যই থাকে দর্শকের মনোযোগ একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে রাখা। তো এতক্ষণ আমরা কম্পোজিশনের শৈল্পিক দিকটা নিয়ে কথা বললাম, মানে ডিজাইনের ফিল বা অনুভূতিটা নিয়ে। কিন্তু একটা ভালো ডিজাইনের জন্য শুধু অনুভূতিই যথেষ্ট নয়, এর একটা মজবুত কাঠামোও দরকার। আর এখানেই আসে লেআউট ডিজাইনের নিয়ম কানুন। লেআউটকে বলতে পারেন একটা ডিজাইনের কঙ্কাল বা একটা বাড়ির ব্লুপ্রিন্ট। এটা হলো সেই ইনভিজিবল স্ট্রাকচার যা পুরো ডিজাইনটাকে একসাথে ধরে রাখে। আর এর জন্যই আমরা একটা ডিজাইন দেখে চট করে বুঝে যাই কোনটা শিরোনাম, কোনটা ছবি, আর কোথায় পড়তে হবে। তো চলুন এখন সেই মূল নীতি বা প্রিন্সিপালগুলো দেখে নেওয়া যাক, যেগুলো প্রত্যেক ডিজাইনারের টুলবক্সে থাকা চাই। শুরু করা যাক অ্যালাইনমেন্ট দিয়ে। এটা খুবই বেসিক কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা নীতি। সোজা কথায়, অ্যালাইনমেন্ট ডিজাইনের সব কিছুর মধ্যে একটা কানেকশন তৈরি করে আর পুরো ব্যাপারটাকে গোছানো রাখে। এই যে দেখুন, যখন টেক্সট আর ছবিগুলো একটা অদৃশ্য লাইন বরাবর সাজানো থাকে, তখন সাথে সাথে পুরো ডিজাইনটা দেখতে কত শার্প আর অর্গানাইজ লাগে। এলোমেলো ভাবটা একদম চলে যায়, মনে হয় যেন সবকিছু জেনে বুঝে এক জায়গায় বসানো হয়েছে। অ্যালাইনমেন্টের পর আসে ব্যালেন্স বা ভারসাম্য। প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভিজুয়াল ওয়েট বা ভিজুয়াল ওজন থাকে। ব্যালেন্সের কাজ হলো সেই ওজনটাকে পুরো ডিজাইন জুড়ে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করা। এই ছবিটা কিন্তু ব্যালেন্সের একটা দারুণ উদাহরণ। দেখুন কিভাবে একটা বড় পাথরের ওজনকে কয়েকটা ছোট পাথর দিয়ে ব্যালেন্স করা হয়েছে। ডিজাইনও ঠিক তাই, একটা বড় ছবি বা শিরোনামকে ছোট ছোট টেক্সট বা এলিমেন্ট দিয়ে ব্যালেন্স করা হয়, যাতে পুরো জিনিসটা দেখতে স্টেবল লাগে। এর পরের নীতিটা আরও সহজ কিন্তু খুব কাজের। প্রক্সিমিটি। এর মানে হলো যে জিনিসগুলো সম্পর্কিত সেগুলোকে কাছাকাছি রাখা। উদাহরণটা দেখুন, বাঁ দিকে জিনিসগুলো কেমন ছড়ানো ছিটানো, তাই না? কোনটা কার সাথে সম্পর্কিত বোঝা মুশকিল। কিন্তু ডান দিকে দেখুন, যেই মুহূর্তে সম্পর্কিত জিনিসগুলোকে এক জায়গায় আনা হলো, সাথে সাথে একটা গ্রুপ তৈরি হয়ে গেল। আমাদের ব্রেন এভাবে কাজ করে, কাছাকাছি থাকা জিনিসগুলোকে একটা ইউনিট হিসেবে দেখে। আচ্ছা, এবার আসা যাক আমার অন্যতম প্রিয় একটা প্রিন্সিপালে,
কন্ট্রাস্ট বা বৈপরীত্য। একটা ডিজাইনকে যদি পপ আপ করাতে হয়, মানে চোখে লাগার মতো করতে হয়, তাহলে কন্ট্রাস্টের কোনো বিকল্প নেই। কন্ট্রাস্ট মানে হলো ভিন্নতা তৈরি করা। যেমন একটা বড় ফন্টের পাশে একটা ছোট ফন্ট ব্যবহার করা, বা একটা উজ্জ্বল রঙের পাশে একটা হালকা রং। এই ভিন্নতার কারণেই আমাদের চোখ খুব সহজে বুঝতে পারে কোনটা বেশি গুরুত্বপূর্ণ আর কোথায় আগে তাকাতে হবে। আমাদের তালিকার শেষ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নীতি হল র্যাপিটিশন বা পুনরাবৃত্তি। এটা একটা ডিজাইনের মধ্যে একতা আর শক্তি নিয়ে আসে। ব্যাপারটা এমন যে যখন একটা ডিজাইনে একই ফন্ট, একই রকম রং বা একই ধরনের শেপ বারবার ব্যবহার করা হয়, তখন একটা চেনা ছন্দ বা রিদম তৈরি হয়। এতে ডিজাইনটা দেখতে খুব কনসিস্টেন্ট লাগে আর এর একটা নিজস্ব আইডেন্টিটি তৈরি হয়। তো এই মূলনীতিগুলো ছাড়াও আরও কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, যেমন হাইরার্কি, মানে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাকে সবার আগে চোখে পড়ার মতো করে ডিজাইন করা। হোয়াইট স্পেস, মানে ডিজাইনের উপাদানগুলোকে একটু শ্বাস ফেলার জায়গা দেওয়া যাতে হিজিবিজি না লাগে। আর স্কেল, মানে আকার দিয়ে গুরুত্ব বোঝানো। এতক্ষণ তো আমরা নিয়মকানুনের কথা শুনলাম। চলুন এবার দেখি বাস্তব জগতে বড় বড় ব্র্যান্ডগুলো কিভাবে এই নীতিগুলো কাজে লাগিয়ে আমাদের সাথে কমিউনিকেট করে। যেমনটা আমরা আগেও আলোচনা করেছি, অ্যাপলের সিমেট্রিক্যাল ডিজাইন তাদের সিম্পলিসিটির কথা বলে, নাইকির এই সিমেট্রিক্যাল ডিজাইন তাদের এনার্জির কথা বলে। আবার আইকেয়ার ক্যাটালগগুলো যদি দেখেন, সেখানে হায়ারার্কির কি দারুণ ব্যবহার। কোনটা প্রোডাক্টের নাম, কোনটা দাম, কোনটা বিবরণ, সবকিছু খুব পরিষ্কারভাবে বোঝা যায়। তো কম্পোজিশন আর লেআউটের এই মূলনীতিগুলো জানার পর এখন থেকে যখন কোনো ডিজাইন দেখবেন, সেটা কোনো ওয়েবসাইট হোক বা কোনো ম্যাগাজিনের পাতা, তার ভেতরের এই গোপন ভাষাটা কি চোখে পড়বে? ডিজাইনার কেন কোন জিনিসটা কোথায় রেখেছেন, সেই সিদ্ধান্তগুলো কি এখন আরেকটু বেশি পরিষ্কার মনে হবে? একটু ভেবে দেখার মতো, তাই না?